কেরালার এক শান্ত এলাকায় এমন এক ঘটনা ঘটেছিল যা মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছিল শিক্ষা আর ডিগ্রি থাকলেই যে মানুষ কুসংস্কার মুক্ত হয় তার কোনো গ্যারান্টি নেই। ভগবাল সিং ও তার স্ত্রী লায়লা সিং দুজনেই ছিলেন উচ্চশিক্ষিত এবং পরিচিত আয়ুর্বেদিক চিকিৎসক। সমাজে তাদের সম্মান ছিল এবং দোকানে রোগীদের ভিড় থাকত। কিন্তু এই শিক্ষিত মুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধবিশ্বাস, আর সেই অন্ধবিশ্বাস থেকে জন্ম নিয়েছিল এমন এক অপরাধ যার অভিজ্ঞতায় সেই সময় গোটা কেরালা কেঁপে উঠেছিল। ভুক্তভোগীদের সঙ্গে যা করা হয়েছিল তা এতটাই অমানবিক ছিল যে এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল। ভগবাল সিং ও তার স্ত্রী লায়লা সিং বাইরে থেকে তাদের দেখে খুব হাসিখুশি এবং নর্মাল মনে হতো, কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। বাইরে থেকে এসব বোঝা না গেলেও তারা ভেতরে ভেতরে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কেরালা ভারতের শিক্ষিত রাজ্যগুলির মধ্যে প্রথম। এই রাজ্যের পাথানমিথ্যা জেলার এলান্তুর গ্রামেই থাকতো এই দুজন। আর্থিক অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিলেন তারা, তাই সবকিছু ভালো করার জন্য মোহাম্মদ শাফি নামে একজন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন। তান্ত্রিক শফি জানান তাদের ওপর কালো জাদু করা হয়েছে, যার জন্য তাদের সঙ্গে এমনটা হচ্ছে, আর এসব থেকে মুক্তির একটাই উপায় হলো নরবলি। শাফি তান্ত্রিক পরামর্শ দেয় নরবলি দেওয়া। তান্ত্রিকের পরামর্শে রাজি হয়। ভগবাল সিং ও লায়লা সিং এই কাজের জন্য একজন মানুষকে খুঁজছিলেন, কিন্তু তারা তেমন কাউকে খুঁজে পাচ্ছিল না। তারা শাফি নামে ওই তান্ত্রিককে বলে সে যেন কাউকে খুঁজে দেয়, কিন্তু এই কাজের জন্য শাফি আলাদাভাবে একটা মোটা টাকা নিয়েছিল। সবথেকে অবাক করার বিষয়, আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও 2 লাখ টাকা দিয়েছিল শাফিকে। আসলে শাফি একজন ছোটখাটো রেস্টুরেন্টের মালিক ছিলেন, তাই বিভিন্ন লোকের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই নরবলির জন্য তারা কোনো একজনকে খুঁজছিলেন, আর তার এই ফাঁদে পা দেয় 52 বছরের টিকিট বিক্রেতা রোসলিন। তাকে নরবলি দেওয়ার পরিকল্পনা করেন তারা। একজন টিকিট বিক্রেতা দিনে কত টাকা ইনকাম করতে পারে? 1000 থেকে 1200 টাকা। সারাদিন খাটার পর হয়তো এর থেকেও বেশি ইনকাম হয় না। তাই শাফি তাকে 15,000 টাকার অফার দেয়, জানায় তাকে একটা অ্যাডাল্ট মুভিতে ছোট্ট একটা সিন করতে হবে, আর তার জন্য তাকে 15,000 টাকা দেওয়া হবে। প্রথমে লায়লা রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায় শুধুমাত্র টাকার বিনিময়ে, কারণ যার কাছে 1000-1200 টাকা ইনকাম করতে সারা দিন লাগে তাকে যদি অফার দেওয়া হয় তাহলে হয়তো অনেকেই এইসব কাজে রাজি হয়ে যাবে। এরপর শাফি রোজলিনকে এনালথুর গ্রামের ভগবাল ও লায়লার বাড়িতে নিয়ে যায় অ্যাক্টিং করার জন্য। শুরুতে রোজলিনের চোখ ও হাত পা ভালো করে বেঁধে দেওয়া হয়। আগে থেকেই শাফি রোজলিনকে এমন কিছু সিন বুঝিয়ে নিয়ে এসেছিলেন, তাই সে ভেবেছিলেন হয়তো এটা কোনো অভিনয়ের অংশ, কিন্তু সে কখনো বুঝতেই পারেনি যে তার সঙ্গে কি হতে চলেছে। এরপর একটা ছুরি দিয়ে রোজলিনের কাটা হয়। এরপর শুরু হয় কালা জাদুর প্রক্রিয়া। রোজলিনের লাল রঙের তরল পদার্থ সারা ঘরে ছড়ানো হয়। এখানেই তারা থেমে থাকেনি। ভগবাল ও লায়লা সিং তার কিছু বিশেষ অংশ রান্না করেও খেয়েছিলেন, যাতে তাদের আর্থিক অবস্থা উন্নতি হয় এবং কালা জাদুর প্রভাব কমে যায়। কতটা অন্ধবিশ্বাস হলে কেউ এমন করতে পারে একটু ভেবে দেখুন তো। এরপর রোজলিনের বাকি অংশ ঘরের এক পাশে মাটির নিচে পুঁতে দেয়। এরপর শাফি তার বাড়ি চলে যায়, আর ভগবাল ও লায়লা সিং নিজের বাড়িতেই থেকে যায়। এই ঘটনাটা এতটা গোপনীয়ভাবে হয়েছিল যে প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউ বুঝতেই পারেনি। শাফি তান্ত্রিকের তন্ত্রমন্ত্র করার পর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু তাদের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হচ্ছিল না। এরপর ভগবাল সিং ও লায়লা মিলে তান্ত্রিকের কাছে গিয়ে জানায় তার কথা মতো একজনকে নরবলি দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এরপর শাফি বলেন তাদের উপর কালাজাদুর প্রভাব এতটাই তীব্র যে একটা নরবলি দিলে কখনোই তা দূর হবে না, যার জন্য আরো একজনকে নরবলি দিতে হবে। এটুক শুনেই যদি আপনার অদ্ভুত লাগে, তাহলে এরপর বাকিটা শুনলে আপনি হয়তো পুরো হতবাক হতে পারেন। শাফি ভগবাল সিং এর কাছে এমন এক আবদার করেছিল যা একজন পুরুষের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। তারা এতটাই অন্ধবিশ্বাসী ছিল যে এই কাজেও রাজি হয়ে যান। আচ্ছা, এটা একটু পরে বলছি। আচ্ছা, এবার বলি কিভাবে তান্ত্রিকের সঙ্গে ভগবাল সিং এর যোগাযোগ হলো। যেহেতু ভগবাল সিং এর আর্থিক অবস্থা ঠিকঠাক চলছিল না, তাই সে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। ফেসবুকে সময় কাটানোর সময় শ্রীদেবী নামে একজন মহিলার সঙ্গে তার যোগাযোগ হয়। শুরুতে হাই হ্যালো, তারপর বিভিন্ন রকমের কথা বলা শুরু। একদিন নয়, দীর্ঘ 3 বছর ধরে তিনি তার সঙ্গে কথা বলেছেন। তার সমস্যা, ভালো লাগা, প্রত্যেকটা কথা শেয়ার করেছেন ভগবাল সিং ওই শ্রীদেবীর সাথে। ঠিক তেমনি সে জানায় যে তার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং তার বয়স বাড়ার কারণে শারীরিক গঠনও ভেঙে পড়েছে। ফেসবুকের ওই শ্রীদেবী নামের বান্ধবী ভগবাল সিংকে জানায় যে তার একজন চেনা জানা তান্ত্রিক আছে, তার সঙ্গে যদি ভগবাল সিং যোগাযোগ করে তাহলে সে তার সমস্যা কয়েকদিনের মধ্যেই ঠিক করতে পারবে। তখন ভগবাল সিং জানায় যে তান্ত্রিকের নাম্বার এবং অ্যাড্রেস দিতে। শ্রীদেবী শাফি নামে ওই তান্ত্রিকের অ্যাড্রেস দেয়। এরপর শ্রীদেবীর থেকে অ্যাড্রেস নিয়ে ভগবাল ও লায়লা পৌঁছে যায় শাফি নামে ওই তান্ত্রিকের কাছে। ভগবাল সিং তান্ত্রিক শফিকে তার সমস্ত কথা খুলে বলেন। তখন সে জানায় তাদের এই সমস্যা কালা জাদুর কারণে হয়েছে। কেউ তাদের উপর কালা জাদু করেছে, আর এই কালা জাদুর প্রভাব কেটে যায় তাহলে খুব তাড়াতাড়ি আর্থিক অবস্থা উন্নত হবে এবং সৌন্দর্য ঠিকঠাক থাকবে। কিন্তু তার জন্য তাদেরকে শাফির কিছু কথা শুনতে হবে এবং কিছু টাকাও খরচ করতে হবে।
নরবলির পাশাপাশি তান্ত্রিক শপি এমন এক কথা ভগবাল সিংকে জানিয়েছিল যা একজন পুরুষ কখনোই মেনে নিতে পারবে না। সে জানায় তার স্ত্রী লায়লা সিং যেন শপির সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, আর ভগবাল সিং যেন এই ঘনিষ্ঠ মুহূর্তকে সামনে দাঁড়িয়ে দেখে, তাহলে তাদের আর্থিক অবস্থা উন্নত হবে। যেখানে একজন পুরুষ তার স্ত্রীকে অন্য একজন অচেনা ব্যক্তির সঙ্গে শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে দেখলেই মনের ভিতরে কেমন একটা বিরক্তিকর অনুভূতি হয়, আর এই ঘটনায় তার স্ত্রীর সঙ্গে অন্য একজনকে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো অবস্থায় দাঁড়িয়ে থেকে দেখতে হবে। সত্যি অবাক করার বিষয়, ভগবাল সিং এতেও রাজি হয়ে যায়। একজন শিক্ষিত মানুষ কতটা অন্ধবিশ্বাসী হলে এমন করতে পারে একটু ভেবে দেখুন। আসলে ভগবাল সিং ফেসবুকে যে শ্রীদেবী নামে মহিলার সঙ্গে গত 3 বছর ধরে কথা বলছিলেন, তিনি আর অন্য কেউ ছিলেন না, মোহাম্মদ শফি নিজেই ছিলেন। শফি ফেসবুকে শ্রীদেবী নামে একটা নতুন ফেক অ্যাকাউন্ট খোলে, আর সেখানে পরিচয় হয় ভগবাল সিং এর সঙ্গে। নিজেই প্রথমে শ্রীদেবী সেজে ভগবাল সিং এর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে জানায় যে শফি নামে একজন তান্ত্রিক আছে, তার সঙ্গে যোগাযোগ করলে তার সমস্যার সমাধান হবে। আসলে মোহাম্মদ শফি নিজেই শ্রীদেবী সেজে ভগবাল সিংকে এসব বলেছিল, অর্থাৎ মোহাম্মদ শফি আর শ্রীদেবী একই ব্যক্তি ছিলেন, শুধু ফেসবুক অ্যাকাউন্টে দুজন আলাদা ব্যক্তি ছিলেন। এদিকে প্রথম নরবলি দেওয়ার পর তাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তারা আবার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। কালা জাদুর পরিমাণ খুব বেশি, তাই একটা নরবলিতে কাজ হবে না, এর জন্য আরেকটা নরবলি প্রয়োজন। যেহেতু আগেই তারা শফিকুলকে 2 লাখ টাকা দিয়েছিল একজন ব্যক্তিকে খোঁজার জন্য, কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় এবার তারা শফিককে জানায় যে এরা নিজে থেকেই একজন মানুষকে খুঁজে আনবে এবং তাকেই বলি দেবে। বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় খোঁজার পরও ভগবাল ও লায়লা সিং খুঁজে পায় না কাউকে। তারপর আবার বাধ্য হয়ে তারা শফিকে টাকা দেয় এবং আরেকজন ব্যক্তিকে খুঁজে আনতে বলে। এরপর শফিকুল ওরফে রাশিদ ঠিক গতবারের মতোই আরেকজন মহিলাকে খুঁজে বার করেন, যার নাম ছিল পদ্মা। তিনি 52 বছরের একজন ডিভোর্সি মহিলা ছিলেন এবং টিকিট বিক্রি করতেন। আসলে পদ্মার আর শেটু নামে 23 থেকে 24 বছরের একটা ছেলে ছিল। পদ্মা কাজের জন্য ইয়ারনাকুলামের একটা বাড়িতে ভাড়া থাকতো। ঠিক আগের মতোই শফি তাকে একই কথা বলেছিল, ছোট্ট একটা অ্যাডাল্ট মুভিতে অ্যাক্টিং করার জন্য তাকে 15,000 টাকা দেওয়া হবে। টাকার লোভে রাজি হয়ে যায়। যেহেতু তিনি একজন ডিভোর্সি ছিলেন, তাছাড়া তার টাকার দরকার ছিল এবং তিনি একাই থাকতেন এখানে, ভেবেছিলেন হয়তো এই বিষয়টা তেমন কেউ জানতে পারবে না, এর জন্য রাজি হয়ে যায়। পদ্মাকে শফি 26শে সেপ্টেম্বর 2022 ভগবাল ও লায়লা সিং এর বাড়ি নিয়ে আসেন। প্রথমে তার হাত ও চোখ বেঁধে দেওয়া হয়। সে ভেবেছিল হয়তো এটা অভিনয়ের একটা অংশ, যেমনটা তাকে বলা হয়েছিল। এরপর ঠিক একইভাবে ধারালো অস্ত্র দিয়ে তার সঙ্গে নির্মম ঘটনা ঘটানো হয়। এখানেই তারা থেমে থাকেনি, তাকে 56 টুকরো করে কেটেছিল। তারপর তন্ত্রমন্ত্র করার পর ঠিক আগের মতোই মাটির নিচেই চাপা দিয়ে দিয়েছিল। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। নিজের আস্থা বা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কাউকে বলি দেওয়া, এটা কোন ধরনের বিশ্বাস? পদ্মার ছেলে আর শেটু প্রত্যেকদিন তার মায়ের সঙ্গে কথা বলতো, কিন্তু ঘটনার দিন 26শে সেপ্টেম্বর 2022 সন্ধ্যাবেলায় তার মাকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু তার মায়ের ফোন সুইচ অফ আসছিল। আসলে পদ্মার মোবাইল সম্বন্ধে তেমন বিশেষ ধারণা ছিল না, তিনি ঠিকঠাক ফোন চালাতে পারতেন না। কেউ ফোন করলে ফোনটা রিসিভ করতে পারত বা নাম্বার দেখে ফোন করতে পারত। প্রথম কয়েকবার ফোন করলে সুইচ অফ আসছিল, তাই আর সেটু ভেবেছিল হয়তো মায়ের ফোনে চার্জ নেই বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে। এরপর প্রায় 1.5 ঘন্টা কেটে যায়। সে আবার ফোন করে, কিন্তু ঠিক ওই একইভাবে সুইচ অফ আসতে থাকে। ভাগ্যক্রমে পদ্মার প্রতিবেশী পালানা আম্মার নাম্বার ছিল তার কাছে। আর সেটু পালানা আম্মাকে ফোন করে জানায় যে তার মাকে বেশ কয়েকবার ফোন করে যাচ্ছে, কিন্তু তার ফোন সুইচ অফ আসছে। আর সেটু পালানা আম্মাকে জানায় যে তিনি যেন তার মায়ের রুমে গিয়ে দেখে আসেন কোনো সমস্যা হয়েছে কিনা বা কেন ফোন সুইচ অফ। একথা শুনে পালানা আম্মা পদ্মার রুমে যান, কিন্তু সেখানে গিয়ে দেখতে পান তার ঘরের দরজা বন্ধ এবং তার ফোন সুইচ অফ আসছে। সময় বাড়তে থাকার কারণে তাদের দুজনের মনে কেমন একটা সন্দেহ হয়। ওই দিন কেটে গেলেও পদ্মা আর বাড়ি ফেরেনি, তাছাড়া তার ফোনও অন হয়নি। পরের দিন 27শে সেপ্টেম্বর পালানা আম্মা পাশেই থাকা কেদাবান্টু পুলিশ স্টেশনে যায়। পদ্মার নিখোঁজের কেস দায়ের করেন। পালানা আম্মা পুলিশকে জানাই পদ্মার নিজের বলতে এখানে কেউ নেই। আসলে পদ্মা তামিলনাড়ুর ধারমপুরা এলাকার বাসিন্দা। 4-5 মাস আগে থেকেই কাজের জন্য সে এখানে এসেছে। লটারি বিক্রি করেই টাকা ইনকাম করতেন তিনি। পুলিশ যখন পদ্মার মোবাইল নাম্বার ট্র্যাকিং করেন তখন দেখতে পান পাথানমিঠা জেলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আরানমুল্লায় দেখাচ্ছে তার লাস্ট লোকেশন। এরপর মোবাইলের কল হিস্ট্রি বার করা হয়। সেখানে দেখা যায় শফি নামে এক ব্যক্তির সঙ্গে শেষ কয়েকবার পদ্মা কথা বলেছিল, তারপর আর সে কারোর সঙ্গে কথা বলেনি। তথ্য অনুযায়ী পুলিশ পৌঁছে যায় মোহাম্মদ শফির কাছে। শফি প্রত্যেক দিনের মতো রেস্টুরেন্টে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ যখন রেস্টুরেন্টের সামনে পুলিশের গাড়ি থামতে দেখে রীতিমতো ভয় পেয়ে যান এবং ছুটে পালানোর চেষ্টা করেন। আর তখনই পুলিশ দৌড়ে গিয়ে তাকে আটক করে। তান্ত্রিক রূপী শফি পুলিশকে জানায় যে এই কাজ সে একা করেনি, তার এই নরবলির পেছনে আরো 2 জন যুক্ত আছে। এ কথা শোনার পর পুলিশ রীতিমতো অবাক হয়ে যান। আসলে পুলিশ এসেছিলেন শুধু পদ্মার সম্বন্ধে তথ্য নেওয়ার জন্য, কারণ সে লাস্ট তার সঙ্গে কথা বলেছিল, তাই শফি তার ব্যাপারে কিছু জানেন কিনা। কিন্তু শফি ভেবেছিল পুলিশ অফিসারেরা
তাদের এই নরবলি এবং কালা জাদুর ব্যাপারে সবকিছু জেনে গেছে। এরপর সাপি সমেত ভগবাল ও লায়লা সিংকে থানায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে 10 দিনের রিমান্ডে রাখা হয়। এরপর একে একে সবকিছু খুলে বলতে শুরু করেন, ঠিক কিভাবে কি করেছিল। পদ্মার ছেলে আর সেটু যদি তার মায়ের নিখোঁজের কেস দায়ের না করত, হয়তো ঠিক আগের 49 বছর বয়সী রোসলিনের মতো তার মা পদ্মারও সঠিক কোনো খবর পেত না। আসলে সাপি মোহাম্মদের নামে আগে থেকেই থানায় কেস দায়ের হয়েছিল। 2019 সালে মাত্র 17 বছর বয়সী একজন মেয়েকে এবং 75 বছর বয়সী একজন বৃদ্ধা মহিলাকে সে করেছিল। বর্তমানে সাপি এবং ভগবাল ও লায়লা সিং তারা পুলিশি হেফাজতে রয়েছেন। আদালত বিচার করবে তাদের কি সাজা হবে, কেননা কেরালায় এমন ঘটনা প্রায় বেড়ে চলেছে যা সাধারণ মানুষের মধ্যে ক্রমশই আতঙ্ক সৃষ্টি করছে। পদ্মার ছেলে আর সেটু তার মায়ের নিখোঁজের কেস দায়ের না করত, তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা কারো সামনে আসতোই না। এখনো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কুসংস্কার এবং অন্ধবিশ্বাস রয়েছে। বিশ্বাস ভালো, কিন্তু তার মানে এই নয় যে অন্ধবিশ্বাস ভালো, আর সেটা যদি কারো জীবন নিয়ে খেলা হয়। এই ঘটনাটা এতটাই অমানবিক ছিল যে যার জন্য মানবাধিকার কমিশন এখানে অংশ নিতে বাধ্য হয়েছিলেন, অপরাধীদের বেশি থেকে বেশি সাজা হওয়ার জন্য। কেননা মানব জাতির কাছে এটা বিশাল বড় ধাক্কা ছিল। নিজের কিছু কীর্তি সাধনের জন্য কারোর সঙ্গে নির্মম পরিণতি ঘটানো কখনোই ঠিক নয়। আর্থিক অবস্থা উন্নতির জন্য সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করাটা খুবই জরুরি। এমন কিছু কুসংস্কার ফলো করে কখনোই আর্থিকভাবে নিজেকে উন্নত করা সম্ভব নয়। কোনো প্রকার অপরাধ ঠিক নয়, অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। ভিডিওতে প্রত্যেকটা ব্যক্তির প্রতি সম্মান রেখে তথ্য উপস্থাপনা করা হয়েছে। ভিডিওতে কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, তাই কেউ বিভ্রান্ত হবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ সচেতন হয় এবং অপরাধ থেকে দূরে থাকতে পারে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।